বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের ব্যবহারিক বিষয় হলো VRF টাইপ এয়ার কন্ডিশনার সম্পর্কে ধারণা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSA, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই সেশন শেষে আমরা যা শিখব বা জানব VRF টাইপ এয়ার কন্ডিশনার সম্পর্কে। VRF টাইপ এয়ার কন্ডিশনার হলো ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো। এটি একটি আধুনিক এবং শক্তি সাশ্রয়ী এয়ার কন্ডিশনিং প্রযুক্তি যা সাধারণত বড় ভবন বা বাণিজ্যিক স্থানে ব্যবহৃত হয়ে থাকে। VRF টাইপ এসির বৈশিষ্ট্য। ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো এটি রেফ্রিজারেন্টের প্রবাহকে নিয়ন্ত্রণ করে যা শক্তি সাশ্রয় করে। এতে একাধিক ইনডোর ইউনিট একটি মাত্র আউটডোর ইউনিটের সঙ্গে যুক্ত থাকতে পারে। এনার্জি এফিসিয়েন্ট, এটি তুলনামূলকভাবে কম বিদ্যুৎ খরচ করে। প্রতিটি কক্ষে বা রুমে আলাদা আলাদাভাবে কন্ট্রোল করা যায়। VRF টাইপ এসি এর প্রধান উপাদানগুলো হলো ইনডোর ইউনিট ভিন্ন ভিন্ন টাইপের, রেফ্রিজারেন্ট পাইপ লাইন, কন্ট্রোল সিস্টেম, এর মধ্যে আছে রিমোট সেন্ট্রাল কন্ট্রোল এবং আউটডোর ইউনিট। VRF সিস্টেম কিভাবে কাজ করে? VRF সিস্টেমে একটি বড় আউটডোর ইউনিট থাকে যেটি এক বা একাধিক ইনডোর ইউনিটের সঙ্গে যুক্ত থাকে। এটি রেফ্রিজারেন্ট ফ্লো নিয়ন্ত্রণ করে যার মাধ্যমে প্রতিটি ইনডোর ইউনিট আলাদা আলাদাভাবে ঠান্ডা বা গরম করতে পারে। VRF সিস্টেম কিভাবে কাজ করে আমরা জানলাম। পর্যায়ক্রমে একটু বর্ণনা দেখে নিই। প্রথমে আউটডোর ইউনিটে থাকা ইনভার্টার নিয়ন্ত্রিত কম্প্রেসর BLDC, ব্রাশলেস ডিসি মোটর থাকে, প্রয়োজন অনুযায়ী রেফ্রিজারেন্ট ইনডোর ইউনিটে পাঠায়। দ্বিতীয়ত, প্রতিটি কক্ষে বা জোনে ইনডোর ইউনিটে ইভাপোরেটর তাপমাত্রা অনুযায়ী হিমায়ক বা রেফ্রিজারেন্ট গ্রহণ করে। এগুলো হচ্ছে ইভাপোরেটর ইউনিটের চিত্র বা ইনডোর ইউনিটের মধ্যে থাকে। তৃতীয়ত, ইলেকট্রনিক এক্সপানশন ভালভ বা EEV এর ইনডোরের চাহিদা অনুযায়ী রেফ্রিজারেন্টের প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে। বিভিন্ন ধরনের EEV এর চিত্র দেখানো হলো। চতুর্থ, রেফ্রিজারেন্ট বাষ্পীয়করণ ও সংকোচনের মাধ্যমে কক্ষের তাপ গ্রহণ বা নির্গত করে। কুলিং এবং হিটিং সিস্টেম পাওয়া যায় এ থেকে। এবং পঞ্চম হলো সেন্সর বা ডেটা অনুযায়ী প্রতিনিয়ত সিস্টেম নিজ থেকে সামঞ্জস্য করে নেয়। সিস্টেমে যেটা প্রয়োজন সে অটোমেটিক্যালি ডেটা সেন্সর অনুযায়ী কাজ করে থাকে। VRF সিস্টেমের প্রকারভেদ হলো 3 ধরনের VRF হয়। একটা হচ্ছে হিট পাম্প VRF সিস্টেম, কুলিং অর হিটিং
শুধুমাত্র এর ক্ষেত্রে হিট রিকভারি ভিআরএফ সিস্টেম, কুলিং অ্যান্ড হিটিং ওয়াটার কুল ভিআরএফ সিস্টেম। এই ভিআরএফ ইউনিটে কন্ডেন্সার অংশে পানি ব্যবহার করে কুলিং করা হয়। এটি সাধারণত বড় বড় বাণিজ্যিক ভবনে ব্যবহৃত হয় যেখানে ওয়াটার কুলিং টাওয়ার থাকে। DC drive inverter squirrel compressor with EPI technology। একটা ভিআরএফ সিস্টেমের কম্প্রেসরের চিত্র দেখানো হলো। এর মধ্যে 1 নম্বর, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টা অংশ থাকে। 10টা অংশের মধ্যে আছে এখানে 1 থেকে 10 পর্যন্ত ডাইরেক্ট সাকশন। উপরে যে অংশ থাকে 1 নম্বরটা সাকশন লাইন। আর ইমপ্রুভ এনার্মেটিক ওয়ার্ক 2 নম্বরে ভিতরে কাজ করে ভিতরের অংশ। আর এই অংশটা হচ্ছে ডিসচার্জ লাইন। হাই প্রেশার ডিজাইন ভিতরে কেমন থাকে, অয়েলস ব্যালেন্স করার জন্য। ইন্টারমিডিয়েট গ্যাস প্রেশার এর জন্য। এটা হচ্ছে একটা 4-ওয়ে ভালভ, এটা কন্ট্রোল করবে। এই রেফ্রিজারেন্ট পিসিবি কুলিং টেকনোলজি। রেফ্রিজারেন্টের মাধ্যমে পিসিবি বোর্ডটাকে ঠান্ডা করা একটা হাইলি এফিসিয়েন্ট বেড়ে যাবে বা এখানে হবে কাজ হবে। আর লো এফিসিয়েন্ট কুলিং জন্য এয়ার ফ্লো। ট্র্যাডিশনাল এয়ার কুলিং সিস্টেম। আর 2 স্টেজ সাবকুলিং সিস্টেমের চিত্র। ফার্স্ট স্টেজ সাবকুলিং, সেকেন্ড স্টেজ সাবকুলিং। BPHE। ব্রোঞ্জ প্লেট হিট এক্সচেঞ্জার। এই যে BPHE মানে লেটেস্ট প্রযুক্তি ইউজ করা হয় এক্ষেত্রে। ফার্স্ট স্টেজ ইন্টারকুলার মতো থাকে বা হিট রিজেক্ট করার ব্যবস্থা থাকে। ভিআরএফ এর ব্যবহার উপযোগী স্থানসমূহ গুলো কি কি একটু জেনে নেই সংক্ষেপে। অফিস, হোটেল বা হাসপাতালে, শপিং মলে, বড় বাসা বা অ্যাপার্টমেন্টে। কন্ডেন্সার কর্তৃক কি পরিমাণ হিট ট্রান্সফার হয় তার একটা শতকরা অনুপাত আমরা দেখি। আউটডোর ভিআরএফ ইউনিটের কন্ডেন্সারের অংশ, এটা হচ্ছে কি পরিমাণ থিকনেস বা হিট ট্রান্সফার এরিয়ার 130.4 বর্গ মিটার এরিয়া থেকে 177.6 বর্গ মিটারের ক্ষেত্রে 36.2% ইনক্রিজ হবে হিট। আর এই ক্ষেত্রে পুরাতনের ক্ষেত্রে 195.3 বর্গ মিটারের জন্য এরিয়ার জন্য 23.7% হিট ইনক্রিজ হয়। এয়ার ফ্লো ভেলোসিটি, এটা হচ্ছে একটা আউটডোর ইউনিটের চিত্র। এর বাইরে থাকে এয়ার ভেলোসিটি, এয়ারটা কি পরিমাণ প্রবেশ করবে এবং কিভাবে কুলিং হবে এ সম্পর্কে আমরা দেখে নিই। টপ অংশে, এই টপ অংশে কাজ করবে হচ্ছে 22% আর মিডলে 19% আর বটমে হচ্ছে 8%। প্রথমে যে বাতাসটা ব্লোয়ারের মাধ্যমে টেনে নেওয়া হয় উপর থেকে বেশি যাবে, যার জন্য টপের অংশে বেশি কুলিং হবে। তাই একটা সংক্ষিপ্ত রূপ দেখানো হলো। ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর বা IGBT। IGBT জিনিসটা কি? ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। ইনভার্টার সিস্টেমে একটি IGBT এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেমন এতে ডাইরেক্ট বা ডিসি অল্টারনেটিভ কারেন্ট বা এসিতে সুইচিং করে
সিস্টেমের জন্য উপযুক্ত ফ্রিকোয়েন্সি বজায় রাখে। সুতরাং একটি আইজিবিটি এর দক্ষতা পুরো এয়ার কন্ডিশন সিস্টেম দক্ষতাকে প্রভাবিত করে। খুব ইম্পর্টেন্ট জিনিস বিআরএফ সিস্টেমের ক্ষেত্রে। সপ্তম প্রজন্মে বা 7th জেনারেশনের বিআরএফ সিস্টেমে আইজিবিটি ব্যবহার করার ফলে পরিবাহী বিদ্যুতের ক্ষতি 20% কমায় এবং আকারে 36 ছোট। ফলস্বরূপ অপারেটিং ফ্রিকোয়েন্সি এর উপর নির্ভর করে ইনভার্টার কন্ট্রোলের শক্তি দক্ষতা 3.6% পর্যন্ত উন্নত হয়। আইজিটিপি ইউজ করার কারণে এনার্জি অনেকটা সেভ করা যায়। ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর বা আইজিবিটি টাচকরণ পদ্ধতি। এটা আইজিবিটির একটা চিত্র। কনভেনশনালের ক্ষেত্রে কেমন হয় আর নতুন ক্ষেত্রে কিভাবে পরিমাণ লেচ অ্যামাউন্ট ওয়াট অপারেটিং ফ্রিকোয়েন্সি হার্স। ভার্টিক্যালে হচ্ছে ওয়াটের পরিমাণ, উপরের দিকে যাবে ওয়াট আর নিচের দিকে হরিজন্টালি যাবে হচ্ছে হার্স। হিটসিঙ্ক কি জিনিস? বিআরএফ সিস্টেমে ইনভার্টার সার্কিটে প্রচুর তাপ উৎপন্ন করে যা পুরো সিস্টেমে কর্মদক্ষতা প্রভাবিত করে। আধুনিক বিআরএফ সিস্টেমে একটি ডুয়াল হিটসিঙ্ক রয়েছে যা বাতাস এবং রেফ্রিজারেন্ট উভয় ব্যবহার করে। এর অন্যান্য ইনসার্ট ডাইকাস্টিং হিটসিঙ্ক ডিজাইন পাইপ এবং হিটসিঙ্কের মধ্যে তাপীয় ক্ষতি কমিয়ে দেয়, তাদের যোগাযোগ ক্ষেত্রে 33% বৃদ্ধি করে। হিটসিঙ্ক ইনভার্টার সার্কিট থেকে তাপ আরও কার্যকরভাবে বিকিরণ করে। এটি সর্বোচ্চ অপারেটিং তাপমাত্রা 48 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত প্রসারিত করতে সাহায্য করে এবং বাহ্যিক পরিস্থিতি নির্বিশেষে একটি নির্ভরযোগ্য কর্মক্ষমতা প্রদান করে। এই হলো হিটসিঙ্কের কাজ বা হিটসিঙ্ক কিভাবে বৃদ্ধি করে সে সম্পর্কে ধারণা। বিআরএফ সিস্টেমের পিসিবি পোর্ট কিভাবে কুলিং হয় তার একটা চিত্র দেখানো হলো। মাদারবোর্ডের সঙ্গে যে পিসিবি হিটসিঙ্কের সঙ্গে লাগানো থাকে তার একটা চিত্র। লিকুইড লাইন এর মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে এয়ার কুলের মাধ্যমে করা হয়ে থাকে। এখানে লিকুইড লাইনের মাধ্যমে অ্যাডজাস্ট করা থাকে। ফার্স্ট জেনারেশনের জন্য এইভাবে হিটসিঙ্ক সংযোগ থাকে। সেকেন্ড জেনারেশন আর থার্ড জেনারেশন হিটসিঙ্কের চিত্র দেখানো হয়েছে। এটা হচ্ছে লেটেস্ট টাইপের। থার্ড জেনারেশনের ক্ষেত্রে এরকম চিত্র দেওয়া থাকে। আর এক নজরে ওভারভিউ বিআরএফ সিস্টেমের এর বেশ কটা গুণাগুণ লক্ষ্য করা যায়। এতে কস্ট সেভিং হবে বা খরচ সাশ্রয় হবে, রিলায়েবিলিটি নির্ভরযোগ্যতা, কমফোর্ট সান্ত্বনা বা আরামদায়ক হবে, ফ্লেক্সিবিলিটি নমনীয়তা, কনভেন্স সুবিধা। মানে অনেকগুলো পার্ট আছে। শাস্ত্রের মধ্যে আছে 6টি, নির্ভরযোগের মধ্যে আছে 6টি, সান্ত্বনা বা কমফোর্টের মধ্যে আছে 1 2 3 4 5 6 12টি এবং নমনীয়তার মধ্যে আছে 1 2 3 4 5 6টি এবং কনভেন্সের মধ্যে আছে 6টি। এগুলি পরবর্তীতে পৃথক পৃথক আকারে বর্ণনা করা হবে। একটা বিআরএফ সিস্টেম আমরা দেখিনি। এটা আউটডোর ইউনিটের চিত্র। এটা আউটডোরের মধ্যে অনেকগুলো পোর্শন থাকে সিস্টেমের মধ্যে। এগুলো আমরা পর্যায়ক্রমে পরবর্তীতে দেখে নিব। ফ্লাশ ইনজেকশন, এটা আবার নতুন একটা টেকনিক। বাইরে ঠান্ডা থাকাকালীন আরামে উষ্ণ তাপমাত্রা রেফ্রিজারেন্ট চাপ কমে যাওয়ার সাথে সাথে সাধারণ তাপ বা হিট পাম্পের কর্মক্ষমতা কমে তাপমাত্রা খারাপ হয়ে যায়। বিআরএফ সিস্টেমে আউটডোর ইউনিটে ফ্লাশ ইনজেকশন প্রযুক্তি রেফ্রিজারেন্টের প্রভাব বৃদ্ধি করে, তাই কম্প্রেসার নির্ভরযোগ্যভাবে কাজ করতে থাকে। এটি আরো কম তাপমাত্রায় ভালোভাবে কাজ করে, তবে সবচেয়ে ঠান্ডা অবস্থায় অবিরাম আরাম প্রদান করে। মানে এই ফ্লাশ ইনজেকশন একটা নতুন প্রযুক্তি, কিভাবে কাজ করে সেটার একটা চিত্র দেখানো হয়েছে।
এই ফ্লাশ ইনজেকশনের একটা ডিটেলস পরবর্তী স্লাইডে দেওয়া হবে। ফ্লাশ ইনজেকশনের ক্যাপাসিটি পার্সেন্টেজ আর নিচে হরিজন্টালি আছে হচ্ছে আউটডোর ড্রাই বাল্ব টেম্পারেচারের মান -25, -20, -15, -10 ডিগ্রি সেন্টিগ্রেড, আর উপর দিকে হচ্ছে 60%, 70%, 100% ক্যাপাসিটি। এটা দেখানো হলো যে ভেপার ইনজেকশনের কারণে কেমন হবে এবং ফ্লাশ ইনজেকশনের কারণে কেমন হয়। এই হলো ফ্লাশ ইনজেকশনের একটা চিত্র এবং কিছু বর্ণনা আছে। হিমায়িত অবস্থায় কিভাবে কাজ করে, যদি ভ্যালভ সিস্টেমে ঠান্ডা বেশি হয় সেক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে অ্যারাইজ করার জন্য এই বেস প্লেটের সঙ্গে এখানে ডেনেস হোল থাকে, এর পাশে হচ্ছে বেস হিটার লাগানো থাকে, যে বেশি পরিমাণ ঠান্ডায় যেন প্রবলেম না হয় বা এখানে পানি জমে যেন করোশন না জমে, সেক্ষেত্রে একটা ড্রেনেজ হিটার ব্যবহার করা হয়। এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো পরিশেষে ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন। ইউটিউব লিংক হইল ক্লাসে পুনরায় দেখা যাবে এই লিংকে। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।